শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। আগামীকাল 1 অক্টোবর শুক্রবার থেকে দেশে আর চলবে না অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন। অবশেষে আদালতে গৃহীত হয়েছে বন্দরবাজার ফাঁড়ি হেফাজতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ হত্যা মামলার চার্জশিট। দেশে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু কিছুটা বেড়েছে, শনাক্ত হাজারের নিচে। সিলেট কেন্দ্রীয় কারাগারে যাওয়ার একদিন পরই মৃত্যু হয়েছে এক হাজতি বৃদ্ধের। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে সিলেট বিভাগে একদিনে আরও 4 জনের মৃত্যু। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামীকাল 1 অক্টোবর শুক্রবার থেকে দেশে অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন আর চলবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। কোনো আমদানিকারক স্থানীয়ভাবে মোবাইল ফোন হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক অবৈধ হ্যান্ডসেট উৎপাদন আমদানি না করার জন্য এবং কোনো বিক্রেতা কর্তৃক অবৈধ হ্যান্ডসেট বিক্রি না করার জন্য অনুরোধ জানিয়েছে বিটিআরসি। বিটিআরসি জানায়, জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন সরকারি সেবা গ্রহণ প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করতে চায়। এছাড়াও ব্যবহৃত মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ করা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে 1 জুলাই থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR এর কার্যক্রম শুরু হয়েছে। এরই আওতায় 1 অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও 15 ডিজিটের IMEI নম্বর লিখে 16002 নম্বরে প্রেরণের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে কেনার অনুরোধ জানিয়েছে বিটিআরসি। এছাড়াও বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা অথবা ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত অনুমোদন সংখ্যক মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের আগে বিটিআরসি ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় কমিশন। কোনো বিক্রেতা অবৈধ কোনো হ্যান্ডসেট বিক্রি করলে ক্রেতার দাবি অনুযায়ী হ্যান্ডসেটের মূল্য ফেরত দেওয়া হবে। অবৈধ হ্যান্ডসেট উৎপাদন, আমদানি, ক্রয় বিক্রয় করলে টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়ি হেফাজতে নির্যাতন করে যুবক রায়হান আহমদ হত্যা মামলার চার্জশিট অবশেষে আদালতে গৃহীত হয়েছে। বাদীপক্ষ নারাজি না দেওয়ায় চার্জশিট দাখিলের প্রায় 4.5 মাসের মাথায় এসে সেটি আদালতে গৃহীত হল। এদিকে চার্জশিটভুক্ত পলাতক আসামি আবদুল্লাহ আল নুমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত মুখ্য মহানগর আদালতের বিচারক আবুল মোমেন চার্জশিট গ্রহণ করেন। একই সাথে তিনি নোমানের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের আদালত পরিদর্শক প্রদীপ চন্দ্র দাস। তিনি জানান, বৃহস্পতিবার আদালতে চার্জশিট গৃহীত হওয়ার সময় গ্রেফতারকৃত সকল আসামি হাজির ছিলেন। বাদীপক্ষের আইনজীবী MA ফজল চৌধুরী জানান, চার্জশিটে নারাজি দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, তাই নারাজি দেওয়া হয়নি। আদালত চার্জশিট গ্রহণ করেছেন। আদালতে রায়হানের মা, স্ত্রী, সৎ পিতাসহ স্বজনরা উপস্থিত ছিলেন। আজকে মাননীয় আদালতে এই রায়হান হত্যা মামলাটার একটা ধার্য তারিখ ছিল। এই মামলাটা দীর্ঘদিন পিবিআই তদন্ত করেছে। পিবিআই তদন্ত করার পর এই মামলাটা চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে 6 জনকে আসামি করা হয়েছে, 6 জনকে অভিযুক্ত করে এই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। তার মধ্যে 5 জন হচ্ছেন পুলিশ সদস্য, 1 জন হচ্ছেন কথিত একজন সাংবাদিক, ওনার নাম হচ্ছেন নোমান। এই 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে
আজকে ছিল ধার্য তারিখ। এই চার্জশিটের গ্রহণীয়তা শুনানির জন্য আজকে তারিখ ছিল। প্রসঙ্গত, গেল বছরের 10ই অক্টোবর ভোরে সিলেট শহরের আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। পরদিন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। রায়হান হত্যা ঘটনার পর পালিয়ে যান এসআই আকবর। পরে গেল বছরের 9ই নভেম্বর দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ডোনা সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে পুলিশ। মামলাটির তদন্তে প্রথমে পুলিশ ছিল, পরে 13ই অক্টোবর মামলাটি স্থানান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে। গত 5ই মে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক আওলাদ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। 1900 পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করা হয়। যে 6 জনের বিরুদ্ধে চার্জশিটে দেওয়া হয় তাদের 5 জনই পুলিশ সদস্য। তারা হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এসআই আশেক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ। অভিযুক্ত অপরজন আব্দুল্লাহ আল্লাহ নুমান, যার বাড়ি কোম্পানিগঞ্জে। তার বিরুদ্ধে ঘটনার পর ভিডিও ফুটেজ গায়েব করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত 5 পুলিশ সদস্য কারাগারে থাকলেও নুমান এখনও পলাতক রয়েছেন। দেশে করোনা ভাইরাসে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু 27,510 জনের দাঁড়িয়েছে। একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু কিছুটা বেড়েছে। গতকাল বুধবার তার আগের 24 ঘন্টায় 17 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় 26,569টি। এতে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 860 জনের শরীরে। এই সময়ে শনাক্তের হার কমে 3.24% হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা সংক্রমিত মোট ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 15,55,911 জন। একই সময়ে অর্থাৎ গেল 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 979 জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,15,941 জন। গেল 24 ঘন্টায় মারা যাওয়া 23 জনের মধ্যে পুরুষ 11 জন এবং নারী 12 জন। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,510 জনে। সিলেট কেন্দ্রীয় কারাগারে যাওয়ার একদিন পরই এক হাজতি বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুকে ব্যথার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মারা গেছেন। গতকাল বুধবার রাত 8:15টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া হাজতি মোহাম্মদ জৈন উদ্দিন সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন ছতর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, 80 বছর বয়সী মোহাম্মদ জৈন উদ্দিনকে গত পরশুদিন কারাগারে প্রেরণ করা হয়। বুধবার রাতে বুকে ব্যথার কথা জানান জৈন উদ্দিন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তার মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কারা কর্মকর্তা। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে টানা 2 দিন মৃত্যুহীন ছিল সিলেট। এতে স্বস্তি নেমে এসেছিল মানুষের মধ্যে, কিন্তু সেই স্বস্তি উবে গেছে পরের 24 ঘন্টায়। এ সময়ে মারা গেছেন আরও 4 জন। একই সাথে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 28 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে 4 জন মারা গেছেন। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1162 জনে। এর আগে গত সোমবার সকাল 8টা থেকে গতকাল বুধবার সকাল 8টার মধ্যে 48 ঘন্টা তথা 2 দিনের মধ্যে সিলেট বিভাগে করোনায় মৃত্যুহীন ছিল। এদিকে গতকাল বুধবার সকাল 8টা থেকে আজ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে 28 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,582 জন। সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 33 জন। এ নিয়ে সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,109 জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 64 জন করোনা রোগী ভর্তি আছেন বলে জানা গেছে। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।